এরপরে রয়েছে থার্ড 5 ইয়ার প্ল্যান। এর সময়কাল 1961 থেকে 1966। এই প্ল্যানের যে মডেল সেটা হলো স্যান্ডি এন্ড চক্রবর্তী মডেল। এছাড়া এই প্ল্যানটাকে গ্যাটগিল যোজনাও বলা হয়। এই সময় জিডিপি টার্গেট রাখা হয় 5.6%, কিন্তু অ্যাচিভ হয় মাত্র 2.8%। এই সময় মেইন যে জিনিসের উপর ফোকাস রাখা হয় সেটা হলো সেলফ রিলায়েন্ট এন্ড সেলফ জেনারেটিং ইকোনমি। আর এটা ফুলফিল করতে গিয়ে এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রি এই দুই দিকেই জোর দিতে হয়েছে। এই সময় 1961 খ্রিস্টাব্দে ইনকাম ট্যাক্সের নতুন আইন আনা হয়। 1964 খ্রিস্টাব্দে নতুন একটি ব্যাংকের স্থাপনা করা হয়, আইডিবিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এছাড়া 1965-66 খ্রিস্টাব্দে ভারতে কৃষি বিপ্লব বা সবুজ বিপ্লবের সূচনা হয়। এই সময়ের মধ্যে আবার দুটো বড় বড় যুদ্ধের সম্মুখীন হয় ভারত। 1962 খ্রিস্টাব্দে চায়নার সাথে যুদ্ধ আর 1965 খ্রিস্টাব্দে পাকিস্তানের সাথে যুদ্ধ। তো এইগুলো হলো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ইম্পর্টেন্ট বিষয়বস্তু। এবার বিস্তারিত আলোচনায় আসি। এই প্ল্যানে দুজনের নাম উঠে আসে, জন স্যান্ডি আর সুখময় চক্রবর্তী। আমেরিকার একজন অর্থনীতিবিদ ছিলেন জন স্যান্ডি আর ভারতীয় অর্থনীতিবিদ ছিলেন সুখময় চক্রবর্তী। এই দুজনে একটা থিওরি দিয়েছিলেন যে কোনো একটা দেশের ইকোনমি শক্তপোক্ত হবে তখনই যখন কোনো একটা দেশের ইকোনমির উপর বাইরের দেশের নির্ভরতা কমে যাবে। অর্থাৎ কোনো একটা দেশ যখন আত্মনির্ভর হয়ে উঠবে তখনই ওই দেশের ইকোনমি আরো বেশি বেটার হবে, এবং ওই দেশের ইকোনমি আরো ভালো হবে যখন ওই দেশের ইকোনমিটা নিজের জিনিসপত্র তৈরির মাধ্যমে স্ট্রং হবে। অর্থাৎ এখানে দুটো বিষয় রয়েছে, সেলফ রিলায়েন্ট আর সেলফ জেনারেটিং ইকোনমি। এর আগে ফার্স্ট আর সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে আমরা কৃষি আর ইন্ডাস্ট্রির উপর তো জোর দিয়েছি। এখন এই কৃষি আর ইন্ডাস্ট্রি অর্থাৎ এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রির উপর যাতে নিজেরা স্বনির্ভর হওয়া যায় সেই দিকে খেয়াল রাখতে হবে, আর সেই দিকটা মাথায় রেখেই এই থার্ড 5 ইয়ার প্ল্যান আনা হয়। এবার এই সেলফ রিলায়েন্ট আর সেলফ জেনারেটিং ইকোনমির কনসেপ্ট যেহেতু ওই জন স্যান্ডি আর সুখময় চক্রবর্তী এই দুজনের থিওরি অনুযায়ী, এই জন্য এই থার্ড 5 ইয়ার প্ল্যানের মডেলকে বলা হয় স্যান্ডি এন্ড চক্রবর্তী মডেল। এখন এই সময় প্ল্যানিং কমিশনের ভাইস চেয়ারম্যান ছিলেন ডি আর গ্যাটগিল। ওই সেলফ রিলায়েন্ট আর সেলফ জেনারেটিং ইকোনমির জন্য এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রির উপর বেশি জোর দেওয়া হয় এবং বিভিন্ন রকম স্কিম আনা হয়। এই জন্য এই থার্ড 5 ইয়ার প্ল্যানটাকে গ্যাটগিল যোজনাও বলা হয়। এবার ভারতের যে সমস্ত লোকজন রয়েছে তারা আইদার এগ্রিকালচার অথবা ইন্ডাস্ট্রি যে কোনো একটা সেক্টরে কাজ বাস্ত করবে, ফলে তাদের ডেভেলপমেন্ট তো হবে। এখন তাদের ডেভেলপমেন্টের পাশাপাশি সরকারের যাতে আরো ভালো গ্রোথ হয়, সরকারের যাতে আরো ভালো ইনকাম হয়, আরো বেশি ইনকাম হয়, সেই জন্য সরকার 1961 খ্রিস্টাব্দে নতুন ইনকাম ট্যাক্সের একটা আইন নিয়ে আসে। তো 1961 খ্রিস্টাব্দে নতুন ইনকাম ট্যাক্সের আইন আনা হয়। এবার যেমনটা বললাম যে এই প্ল্যানে এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রি দুই দিকেই জোর দেওয়া হয়। ইন্ডাস্ট্রিতে জোর দেওয়া বলতে বোঝায় ইন্ডাস্ট্রিগুলোকে আরো বড় সাইজের তৈরি করার কথা বলা হয়। এখন কোন একটা ইন্ডাস্ট্রি যখন তার সাইজ বা আকার বাড়িয়ে দেবে তখন তাতে আরো বেশি করে ইনভেস্ট করতে হবে। আর সেই সময়ের ক্ষেত্রে আমি যদি দেখি, ভারত ছিল সোশিয়ালিস্ট কান্ট্রি, অর্থাৎ ভারতের ভেতর যত ইন্ডাস্ট্রি রয়েছে তার বেশিরভাগটাই হলো সরকারি কোম্পানি। এখন সরকারি কোম্পানিগুলো তার নিজের উপর ইনভেস্টমেন্ট করতে হলে সরকারি ব্যাংক থেকে লোন নিতে চাইবে, আর সেই সময়ের হিসাবে সরকারি একটাই ব্যাংক ছিল তখন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ফলে ইন্ডাস্ট্রিকে আরো বেশি ডেভেলপ করার জন্য নতুন সরকারি একটা ব্যাংক খোলা হয়, আইডিবিআই ব্যাংক অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া 1964 খ্রিস্টাব্দে। নর্মালি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য তো এই ব্যাংক খোলা হয়, তবে এই আইডিবিআই খোলার পেছনে আরো একটা কারণ ছিল। যেমনটা বললাম যে এই আইডিবিআই ব্যাংক খোলা হয় 1964 খ্রিস্টাব্দে। এর আগে 1962 খ্রিস্টাব্দে ভারতের ওপর চায়নার অ্যাটাক হয়, ফলে ইন্দো চায়না একটা ওয়ার হয়। 1962 খ্রিস্টাব্দে ইন্দো চায়না ওয়ার হয় আর ভারতের এইটুকু পোর্শন চায়নার আন্ডারে চলে যায়। এছাড়া ভারত আর চায়নার যুদ্ধের ফলে ভারতের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অনেকটা দুর্বল হয়ে পড়ে, ফলে ওই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোকে আবার ঠিক করার জন্য 1964 খ্রিস্টাব্দে ওই আইডিবিআই ব্যাংক এটা স্থাপনা করা হয়। এবার ভারতের বেশিরভাগ লোকজনই কৃষিকাজের সাথে যুক্ত ছিল, আর শুধুমাত্র কৃষিকাজ দিয়ে ভারতের ইকোনমি খুব বেশি ডেভেলপ করা সম্ভব ছিল না। ফলে একটা ধারণা ছিল যে মানুষজনকে যদি কৃষিকাজ থেকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের দিকে শিফট করা যায়, আর এই শিফট করার জন্যই একটা পরিকল্পনা আনা হয়, বোনাস দেওয়ার পরিকল্পনা। যারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে রয়েছে তারা যাতে তাদের কাজের প্রতি আরো বেশি মনোযোগী হয়, আর যারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে নেই অর্থাৎ কৃষিকাজের সাথে জড়িত রয়েছে তারা যাতে ইন্ডাস্ট্রির দিকে বেশি পরিমাণে ঝোঁক দেয়, সেই জন্য এই শিল্পকর্মীদের 1965 খ্রিস্টাব্দে বোনাস দেওয়ার সিস্টেম চালু হয়। এবার এই 1965 খ্রিস্টাব্দে আরো দুটো তিনটে বড় বড় ঘটনা ঘটে। যেমন এই সময় অর্থাৎ 1965 খ্রিস্টাব্দে উত্তর ভারতের এই এরিয়াতে বিশাল পরিমাণে খরা দেখা যায়।
উত্তর ভারতের এই এরিয়া বিশাল খরার সম্মুখীন হয় এই 1965 খ্রিস্টাব্দ নাগাদ। এই সময় আবার 1965 খ্রিস্টাব্দে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে যায়, অর্থাৎ ইন্দো পাক যুদ্ধ 1965 খ্রিস্টাব্দে। এইরকম বিভিন্ন কারণে ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল হয়ে পড়ে। আর এই সময় ভারতের দুজন বড় বড় লিডারের মৃত্যু হয়ে যায়। ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, 1964 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু মারা যান। তারপর ভারতের প্রধানমন্ত্রী হন গুলজাইলাল নন্দন, আর তারপর ভারতের প্রধানমন্ত্রী পদে বসেন লাল বাহাদুর শাস্ত্রী। 1966 খ্রিস্টাব্দে গিয়ে লাল বাহাদুর শাস্ত্রীরও মৃত্যু হয়ে যায়। ফলে থার্ড 5 ইয়ার প্ল্যানের এই সময়টা, অর্থাৎ 1961 থেকে 1966, এই টাইমটাতে ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল হয়ে পড়ে। ইন্ডাস্ট্রি তো ডাউন হয়েই যায়, ভারতের মেইন যে কৃষিকাজের এলাকা, এই কৃষিকাজের এলাকাও বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে ভারতে তখন প্রথমবার কৃষি বিপ্লবের চিন্তা ভাবনা করা হয়। এখন ভারতের মেইন খাদ্যশস্য হলো ধান আর গম। ফলে বিভিন্ন দেশ থেকে উচ্চ ফলনশীল ধান আর গমের বীজ আনার চিন্তা ভাবনা করা হয়, এবং রেজাল্ট হিসাবে মেক্সিকো থেকে উচ্চ ফলনশীল গমের বীজ আনা হয়, আর ফিলিপিন্স থেকে উচ্চ ফলনশীল ধানের বীজ আনা হয়। এবং এই দুই ধরনের শস্য উত্তর ভারতের এই এরিয়াতে চাষ করে ট্রায়াল দেওয়া হয়, এবং এই ঘটনাটাকেই বলা হয় সবুজ বিপ্লব বা কৃষি বিপ্লব। এটা শুরু হয় মোটামুটি 1965-66 খ্রিস্টাব্দে। প্রথম শুরু হয় উত্তরপ্রদেশ থেকে। তবে এই কৃষি বিপ্লব খুবই সাকসেসফুল হয়ে যায় পাঞ্জাবে গমের চাষে। ভারতে কৃষি বিপ্লব বা সবুজ বিপ্লবে খুবই সাকসেস আসে পাঞ্জাবে গম উৎপাদনে। আর ভারতে এই কৃষি বিপ্লবের জন্য মুখ্য ভূমিকা পালন করেন MS স্বামীনাথন। এই জন্য তাকে ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া বলা হয়, যদিও পুরো বিশ্বের জন্য ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয় নরমান বরলককে। তো যাই হোক, বিভিন্ন বাধা বিপত্তির জন্য এই থার্ড 5 ইয়ার প্ল্যান খুব একটা সাকসেসফুল হয়নি। এই জন্য যে জিডিপি টার্গেট নেওয়া হয়েছিল 5.6%, সেটা অ্যাচিভ হয় 2.8%। এবার 1966 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ায় 1966 খ্রিস্টাব্দের পরে আর পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা ভাবা হয়নি। তখন বলা হয় যে ভারতের আর্থিক অবস্থার যে ঘাটতি ঘটেছে, সেই ঘাটতি আগে পূরণ হোক, আর এই ঘাটতি পূরণ করার জন্যই প্রত্যেক বছর নতুন নতুন করে পরিকল্পনা করতে হবে। সরকারের তরফ থেকে বলা হয় যে 1 বছর 2 বছর বা 5 বছর বা 10 বছর পরে গিয়ে যখন আমরা দেখব যে ভারতের অর্থনৈতিক অবস্থার যে ঘাটতি ছিল সেটা পূরণ হয়ে গেছে, তখন আবার নতুন করে 5 ইয়ার্স প্ল্যান আসবে। তো যাই হোক, এইভাবে নর্মালি চলতে থাকে। চলতে চলতে 1968 খ্রিস্টাব্দের শেষে গিয়ে দেখা যায় যে ভারতে যে ঘাটতি পড়েছিল সেটা মোটামুটি পূরণ হয়ে গেছে। এই জন্য 1969 খ্রিস্টাব্দ থেকে আবার নতুন করে 5 ইয়ার্স প্ল্যান আনার কথা বলা হয়। আর ওই জন্যই 1969 খ্রিস্টাব্দে ফোর্থ 5 ইয়ার প্ল্যান আসে। আর মাঝের এই যে সময়, অর্থাৎ 1966 থেকে 1969, এই টাইমটাকে বলা হয় প্ল্যান হলিডে। তবে এটাকে কখনো কখনো অ্যানুয়াল প্ল্যানও বলা হয়। তো যাই হোক, 1961 থেকে 1966 থার্ড 5 ইয়ার প্ল্যান, 1966 থেকে 1969 প্ল্যান হলিডে। এরপরে ফোর্থ 5 ইয়ার প্ল্যান 1969 থেকে 1974। এই প্ল্যানে সোশ্যাল জাস্টিসের উপর জোর দেওয়া হয়। ভারতের ভেতর টোটাল 14টা ব্যাংকের জাতীয়করণ বা রাষ্ট্রীয়করণ করা হয়, অর্থাৎ ন্যাশনালাইজেশন করা হয় 1969 খ্রিস্টাব্দে। বিভিন্ন কোম্পানিতে কম্পিটিশনের জন্য MRTP অ্যাক্ট আনা হয় 1969 খ্রিস্টাব্দে, যেটা পরবর্তীকালে 2002 সালে গিয়ে নতুন নাম হয়ে যায় কম্পিটিশন অ্যাক্ট। 1970 খ্রিস্টাব্দে গিয়ে শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন হয়। ভারতের ভেতর রাজাদের যে প্রিভি পার্স দেওয়া হতো সেটাকে সমাপ্ত করে দেওয়া হয় 1971 খ্রিস্টাব্দে। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হয়ে যায় ভারতের সাহায্য নিয়ে। ফরেন কারেন্সি রেগুলেট করার জন্য নতুন একটা আইন আনা হয় ফেরা অ্যাক্ট, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1973 খ্রিস্টাব্দে। এর মাঝখানে 1969 খ্রিস্টাব্দে ইসরোর প্রতিষ্ঠা হয়। এই প্ল্যানে জিডিপি টার্গেট রাখা হয় 5.7%, তবে অ্যাচিভ হয় মাত্র 3.4%। এই হচ্ছে ওভারঅল ফোর্থ 5 ইয়ার প্ল্যান। এবার ডিটেলসে আসে। এর আগের ফার্স্ট, সেকেন্ড আর থার্ড 5 ইয়ার প্ল্যান অনুযায়ী দেশের এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রি মোটামুটি ডেভেলপ হয়ে গেছে। এখন ভেবে দেখা হয় যে মানুষজন সামাজিকভাবে ন্যায় বিচার পাচ্ছে কিনা সেই দিকেও খেয়াল রাখা উচিত। আর সেটা খেয়াল করতে গিয়েই এই ফোর্থ 5 ইয়ার প্ল্যানে সোশ্যাল জাস্টিসের উপর জোর দেওয়া হয়। আর এতে জোর দিতে গিয়ে বিভিন্ন রকম স্কিম আনা হয়। তার ভেতর একটা ঘটনা হলো এই 14টা ব্যাংকের রাষ্ট্রীয়করণ করা। সেটা কিরকম? মানুষজন বিভিন্ন জায়গা থেকে ইনকাম করে। এখন এই ইনকামের পর সে কিছুটা খরচ করে আর বাকিটা সেভিংস অর্থাৎ সঞ্চয় করে রাখে। সঞ্চয় করার জন্য মানুষজন নর্মালি ব্যাংকে তার টাকা পয়সা রাখে। আর ভারতে এই সময় সরকারি ব্যাংক ছিল না, শুধু একটাই সরকারি ব্যাংক ছিল, সেটা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর আরেকটা ছিল IDBI, সেখানে তো আর লোকজন টাকা পয়সা রাখে না। ফলে টাকা পয়সা রাখার জন্য ব্যক্তিগত অর্থাৎ প্রাইভেট ব্যাংকগুলিতে রাখতে হতো। আর প্রাইভেট ব্যাংকগুলির কোনো ভরসা ছিল না। আর এই জন্যই যাতে মানুষজনের ব্যাংকের ওপর ভরসা থাকে, সেই জন্য ব্যাংকগুলির রাষ্ট্রীয়করণ করে দেওয়া হয় বা জাতীয়করণ করে দেওয়া হয়। 1969 খ্রিস্টাব্দে ভারতের ভেতর 14টা ব্যাংককে ন্যাশনালাইজ করে দেওয়া হয়। এর পাশাপাশি ভারতের ভেতর যে সমস্ত রাজাদের
এরিয়া আগে ছিল সেই সমস্ত এরিয়া সরকারের আন্ডারে চলে গেলেও ওই এলাকার রাজারা সরকারের কাছ থেকে একটা স্পেশাল টাইপের ভাতা পেতেন, যেটাকে বলা হয় প্রিভি পার্স। এই প্রিভি পার্স নিয়ে ভারতের বেশিরভাগ লোকজনেরই অবজেকশন ছিল। আর রাজাদের এই ভাতার পরিমাণ দেওয়ার জন্য সরকারের যে জমানো অর্থ তাতেও মাঝে মাঝে টান পড়তো। এই জন্য 1971 খ্রিস্টাব্দে গিয়ে ভারতে যত রাজাদের প্রিভি পার্স দেওয়া হতো সেই প্রিভি পার্সের পুরো সিস্টেমকে বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ রাজাদের যে ভাতা দেওয়া হতো সেটাকে বন্ধ করে দেওয়া হয় 1971 খ্রিস্টাব্দে। এই 1971 খ্রিস্টাব্দেই বাংলাদেশ পাকিস্তানের থেকে স্বাধীন হয়ে যায়। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে ভারতের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধও হয়েছিল, আর এই যুদ্ধের ফলে ভারতে দ্বিতীয়বারের জন্য ন্যাশনাল এমার্জেন্সিও ঘোষণা করা হয়েছিল। তো ভারতে দ্বিতীয়বার ন্যাশনাল এমার্জেন্সি জারি হয় 1971 খ্রিস্টাব্দে। তোমরা আমাদের কমেন্টে জানিও তো প্রথমবার ভারতে ন্যাশনাল এমার্জেন্সি কবে জারি করা হয়। এবার ভারতে নরমালি বিভিন্ন ব্যবসা বাণিজ্য তো চলছে, এর পাশাপাশি ভারতের সাথে বিদেশের ব্যবসা বাণিজ্যও চলছে, অর্থাৎ ফরেন ট্রেড হচ্ছে। এখন এই ফরেন ট্রেডকে আরো ভালো করে রেগুলেট করার জন্য, ফরেন এক্সচেঞ্জকে আরো ভালো করে রেগুলেট করার জন্য নতুন একটা নিয়ম বা আইন আনা হয়, ফেরা অ্যাক্ট বলা হয়, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট বলা হয়, 1973 খ্রিস্টাব্দে আনা হয়। ফরেন কারেন্সি ভারতে যাতে মিস ইউজ না হয়, ফরেন কান্ট্রির সাথে ভারতের ট্রেড যাতে আরো ভালো হয়, ভারতে যাতে ফরেন ইনভেস্টমেন্ট ঠিকঠাক করে হয়, এই সব দিকে নজর রাখার জন্য আনা হয় এই ফেরা অ্যাক্ট। 1999 খ্রিস্টাব্দে এর নাম পাল্টে রাখা হয় ফেমা অ্যাক্ট, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। তবে এর মাঝখানে 1970 খ্রিস্টাব্দে আরো একটা ঘটনা ঘটে যায়। 1965-66 খ্রিস্টাব্দে ভারতে যেরকম সবুজ বিপ্লব হয়, 1970 খ্রিস্টাব্দে ভারতে হোয়াইট রেভলিউশন অর্থাৎ শ্বেত বিপ্লব হয়। নরমালি ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রি আর ভারতের কনজাম্পশনের জন্য বাইরে থেকে দুধের ইম্পোর্ট করতে হতো। এখন ভারত যাতে দুধের দিক থেকে স্বনির্ভর হয়ে যেতে পারে তার জন্যই 1970 খ্রিস্টাব্দে এই শ্বেত বিপ্লব চালানো হয়। ভারতে এই শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশনের জনক বলা হয় ভার্গিস কুরিনকে। এখন ভারতে যখন এই এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রি এইসবের ডেভেলপমেন্ট হচ্ছে, এর পাশাপাশি ভারত স্পেস রিসার্চের দিকেও খুব কাজ এগিয়ে যাচ্ছে। ভারতের একটি ডিপার্টমেন্ট ছিল ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি অর্থাৎ ডিএই। এতে একজন সদস্য ছিলেন বিক্রম সারাভাই। 1962 খ্রিস্টাব্দে ডক্টর বিক্রম সারাভাইয়ের সাজেশনে এই ডিএই অর্থাৎ ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি এর আন্ডারে নতুন একটা কমিটি তৈরি করা হয় স্পেস রিসার্চের জন্য। কমিটির নাম হলো ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ বা ইনকোস্পার। এবং এই কমিটির রেকমেন্ডেশনে 1962 খ্রিস্টাব্দে কেরালার এই তিরুবনন্তপুরমে একটা রকেট লঞ্চিং স্টেশনের স্থাপনা করা হয়, থুম্বা ইকুয়াটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন। এরপর 1969 খ্রিস্টাব্দে গিয়ে এই বিক্রম সারাভাইয়ের তত্ত্বাবধানেই স্পেস রিসার্চের জন্য নতুন অর্গানাইজেশন তৈরি হয় ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরবর্তীকালে 1971 খ্রিস্টাব্দে গিয়ে ডক্টর সারাভাই মারা যান এবং তার স্মৃতিতে এই যে তিরুবনন্তপুরমে যে টুম্বা ইকুয়াটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন ছিল এর নাম পাল্টে রাখা হয় বিক্রম সারাভাই স্পেস সেন্টার। তো যাই হোক, এই হচ্ছে টোটাল 4th 5 ইয়ার প্ল্যান। এরপরে আসি 5th 5 ইয়ার প্ল্যানে 1974 থেকে 1969 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই প্ল্যানেও সেলফ রিলায়েন্ট অর্থাৎ আত্মনির্ভরতার উপর জোর দেওয়া হয় এবং এই প্ল্যানের একটা মেইন মোটো চলে আসে, সেটা হলো গরিবি হটাও। এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তিনি এই সেলফ রিলায়েন্ট অর্থাৎ আত্মনির্ভরতার জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম বা স্কিম চালু করেছিলেন, যেটাকে বলা হয় টিপিপি অর্থাৎ 20 পয়েন্ট প্রোগ্রাম। ইন্দিরা গান্ধী 20 পয়েন্ট প্রোগ্রাম নিয়ে আসেন 1975 খ্রিস্টাব্দে। 1975 খ্রিস্টাব্দে ভারতে রিজিওনাল রুরাল ব্যাংকের প্রতিষ্ঠা হয়। এই প্ল্যানে জিডিপি টার্গেট রাখা হয় 4.4%, তবে অ্যাচিভ হয়ে যায় এর থেকে সামান্য একটু বেশি 4.5%। আর এই প্ল্যানের মাঝেই ভারতে তৃতীয়বারের জন্য ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়ে যায়। আর এই এমার্জেন্সির পরেই ইন্দিরা গান্ধীর সরকার পড়ে যায়। আর তারপর 1969 পর্যন্ত আর এই প্ল্যানের এক্সটেনশন না গিয়ে 1978 এই প্ল্যানটাকে এন্ড করে দেওয়া হয়। এই জন্যই 5th 5 ইয়ার প্ল্যান বলা হয় 1974 থেকে 1978। তো এইগুলো সম্পর্কে ডিটেলসে আসছি এক এক করে। যেমনটা প্রথমেই বললাম যে এই 5th 5 ইয়ার প্ল্যানে মেইন যে ফোকাস রাখা হয় সেটা হলো সেলফ রিলায়েন্ট অর্থাৎ ভারত যাতে আত্মনির্ভর হয় সেই দিকে খেয়াল রাখা হয়। আর তার সাথে সাথে আরো একটা দিকে খেয়াল রাখা হয়, সেটা হলো গরিবি হটাও অর্থাৎ দারিদ্রতা দূরীকরণের জন্য। দারিদ্রতা দূরীকরণ আর আত্মনির্ভরতা এর জন্য ইন্দিরা গান্ধী কিছু অবজেক্টিভ নিয়েছিলেন অর্থাৎ কিছু গোল সেট করেছিলেন। যেমন তিনি বলেছিলেন যে এই সময় ভারতের দারিদ্রতাকে পুরোপুরি মুছে দিতে হবে। ভারতে যে পাবলিক সার্ভিস রয়েছে অর্থাৎ যারা মানুষজনকে বিভিন্ন সার্ভিস দেয়, মানে যারা সরকারি কাজে নিযুক্ত রয়েছে, তাদের যাতে আরো ইমপ্রুভমেন্ট হয় সেই দিকে তিনি খেয়াল রাখেন। ভারতের কৃষি বা এগ্রিকালচারকে তিনি প্রাধান্য দিতে চান। এর পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যাতে আরো বেশি হয় সেই দিকেও তিনি জোর দেওয়ার কথা বলেন। দারিদ্রতা দূর করার জন্য কিছু স্পেসিফিক
স্পেসিফিক দিকে তিনি ফোকাস করতে চান, যেমন রুরাল হাউজিং অর্থাৎ গ্রাম এলাকায় বাড়িঘরের উপর তিনি নজর দিতে চান। সবাই যাতে পরিষ্কার পানীয় জল পায় অর্থাৎ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, সেই দিকে তিনি ফোকাস করেন। ভারতে যে সমস্ত ব্যাকওয়ার্ড ক্লাসের লোকজন রয়েছে তাদেরকে যাতে আর্থিকভাবে বা সামাজিকভাবে বিভিন্ন সাহায্য দেওয়া যায় সেদিকেও তিনি ফোকাস করেন। এইরকম বিভিন্ন অবজেক্টিভ তিনি রাখেন, আর এই সমস্ত অবজেক্টিভ ফুলফিল করার জন্য তিনি 20টা প্রোগ্রাম বা 20টা যোজনার কথা বলেছিলেন, সেগুলিকেই বলা হয় 20 পয়েন্ট প্রোগ্রাম। এর ভেতর একটা ছিল এমপ্লয়মেন্ট জেনারেশন, তার জন্য একটা স্কিমও ছিল স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, এবং তিনি এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য একটি আইনও এনেছিলেন, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এছাড়া গ্রাম এলাকার জন্য এনেছিলেন সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা, বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ তৈরির কথা বলেছিলেন। আর 20 পয়েন্টের এই বিভিন্ন প্রোগ্রামের উপর বেস করে পরবর্তী বিভিন্ন সময় বিভিন্ন স্কিম আসে। এখন গ্রামের দিকে যাতে লোকজন ছোটখাটো ব্যবসা খুলতে পারে বা যাদের ছোটখাটো ব্যবসা রয়েছে তারা যাতে তাদের ব্যবসায় আরো ভালো ইনভেস্টমেন্ট করতে পারে, তার জন্য স্পেশালি গ্রামীণ এলাকার দিকে ফোকাস করে নতুন একটি ব্যাংকের স্থাপনা করা হয়, রিজিওনাল রুরাল ব্যাংক, যেটাকে বলা হয় গ্রামীণ ব্যাংক। তো রিজিওনাল রুরাল ব্যাংক বা আরআরবি এর প্রতিষ্ঠা হয় 1975 খ্রিস্টাব্দে। আর গান্ধীজি যেহেতু এই গ্রামের বিকাশ বেশি চাইতেন, এই জন্য তার জন্মদিনের দিনে অর্থাৎ 1975 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর এই আরআরবি অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংক এর প্রতিষ্ঠা করা হয়। এবার এই 1975 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় ভারতের ভেতর অভ্যন্তরীণ অশান্তির কারণ দেখিয়ে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ইমার্জেন্সি জারি করেন 25শে জুন তারিখে। ইন্দিরা গান্ধীর দ্বারা 1975 খ্রিস্টাব্দের 25শে জুন ভারতে তৃতীয়বারের জন্য ন্যাশনাল ইমার্জেন্সির ঘোষণা হয় এবং এই ইমার্জেন্সি আগামী 2 বছর ধরে বহাল ছিল। 1977 খ্রিস্টাব্দের 21শে মার্চ গিয়ে এই ইমার্জেন্সি কেটে যায় এবং এই ইমার্জেন্সি কাটার পর ভারতে ইন্দিরা গান্ধীর সরকার পড়ে যায় এবং ক্ষমতায় চলে আসে প্রথমবার অকংগ্রেসী সরকার জনতা পার্টি। জনতা পার্টির হয়ে প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। তো মোরারজি দেশাই ক্ষমতায় আসেন 1977 খ্রিস্টাব্দে। 1977 খ্রিস্টাব্দে যে 5 ইয়ার্স প্ল্যান চলছিল সেটাকে তিনি কন্টিনিউ রাখেন এবং 1978 খ্রিস্টাব্দে গিয়ে ওই 5th 5 ইয়ার প্ল্যান সেটাকে ক্যান্সেল করে দেন এবং বলেন যে 1978 সাল অর্থাৎ এখন থেকে 5 ইয়ার্স প্ল্যান বন্ধ হয়ে গেল। এরপর প্রত্যেক বছরের জন্য প্ল্যান আসবে যেটাকে বলা হবে রোলিং প্ল্যান। এবার এই যে রোলিং প্ল্যান হোক বা 5 ইয়ার্স প্ল্যান হোক বা অ্যানুয়াল প্ল্যান হোক, যাই হোক না কেন, এটা শুরু হয় ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে। যেমন আমি যদি ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের কথা বলি, তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের ডেটটা হলো 1951 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে 1956 খ্রিস্টাব্দের 31শে মার্চ পর্যন্ত। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের কথা যদি বলি, 1956 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে 1961 খ্রিস্টাব্দের 31শে মার্চ পর্যন্ত। এইটা হলো এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের টাইম। সেই হিসাবে যদি আমি 5th 5 ইয়ার প্ল্যানের কথা বলি, তো 5th 5 ইয়ার প্ল্যান কত থেকে 1974 থেকে 78 পর্যন্ত। তো এটা শুরু হয় 1974 খ্রিস্টাব্দের 1 এপ্রিলে আর এই প্ল্যানটা শেষ হয়ে যায় 1978 খ্রিস্টাব্দের 31শে মার্চ এই তারিখে। 1978 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে প্রতি বছরের জন্য প্ল্যান চালু হয় যেটাকে বলা হয় রোলিং প্ল্যান। তো এই রোলিং প্ল্যান চালান মোরারজি দেশাই। 1978 থেকে 69 পর্যন্ত চালান, 1969 থেকে 1980 পর্যন্ত চালান। 1980 খ্রিস্টাব্দে গিয়ে মোরারজি দেশাইয়ের জায়গায় আবার ইন্দিরা গান্ধী চলে আসে, ফলে ওই রোলিং প্ল্যানটাকে আবার ক্যান্সেল করে দেওয়া হয় এবং এর জায়গায় আবারও 5 ইয়ার্স প্ল্যান আনা হয়। ফলে পরের 5 ইয়ার্স প্ল্যান অর্থাৎ 6 নম্বর 5 ইয়ার্স প্ল্যান আনা হয় 1980 খ্রিস্টাব্দে। আর এই 6th 5 ইয়ার প্ল্যানের টেনিওর ছিল 1980 থেকে 1985। তো 6, 7, 8, 9, 10, 11, 12 এর পরে যতগুলো 5 ইয়ার্স প্ল্যান আছে সেটা আমরা এর পরের ক্লাসে গিয়ে আলোচনা করব।